শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সুপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। বাতাস নয়, ডানা নয়, একটা আকাশ হলেই চলে। নিজের স্বপ্নগুলোকে আসলে মেলে ধরা যায়। এমন একজন অতিথি আছেন, তার গল্প আমরা শুনবো। তার আগে চলে যাচ্ছি জেরিনের কাছে। শুভ সকাল মাসুক। শুভ সকাল। তুমি যে এত সুন্দর দারুণ করে বলো, আমার মনে হয় একটু লেখালেখিও করা উচিত। লেখালেখি আসলে করা উচিত কিনা জানি না, তবে আমার যে কোনো কিছু পড়তে খুব ভালো লাগে এবং সেটা মনেও রাখতে পারো। এবং আজকে আমরা পুরো সময় জুড়ে যার সাথে গল্প করব, যার জীবন জানবো, তাকেও আমরা সারা জীবন মনে রাখতে চাই। চলো দর্শককে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি ফ্যাশন ডিজাইনার এবং পর্বত আরোহী প্রবাল বর্মন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, খুব আশা করি আপনারাও ভালো আছেন। রাঙা সকাল পরিবার ভালো আছে এবং আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ রাঙা সকাল এবং মাছরাঙ্গা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে সময় দিচ্ছেন এজন্য। আপনার শৈশব সম্পর্কে যদি জানতে চাই, শৈশব কোথায় ছিল? আমি শৈশবে বড় হয়েছি কেরানীগঞ্জ থেকে, ঢাকার কেরানীগঞ্জ, ওখানে আমার জন্ম। কেরানীগঞ্জ গ্রামটার নাম হচ্ছে নতুন সুবাড্ডা, যেটা হচ্ছে বাবুবাজার বুড়িগঙ্গার পাশে, যে বাবুবাজার ব্রিজের পাশে। একটু গ্রাম সম্পর্কে শুনি, গ্রামের সেই সময়টা সম্পর্কে শুনি, পরিবার সম্পর্কে শুনি। আমি জন্মগ্রহণ করি 1984 সালে, 80-র দশকে। তখন তো আসলে সবকিছু খোলামেলা, যেমন ওই দিক থেকে যখন ঢাকার দিকে যখন দেখতাম, সেই ঢাকা আর এখনকার ঢাকা আসলে অনেক আকাশ পাতাল। তবে খুব তাড়াতাড়ি আমার নদীর এপার, যেটা আর কি ঢাকার দিকটা, কেরানীগঞ্জে এবং ঢাকার এই পাশটা, তখন তো আমাদের ব্রিজটা ছিল না, বাবুবাজার যে ব্রিজটা, শুধু নদী হয়ে আমাদের পার হতে হতো। এবং পুরো শৈশবটাই আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে গ্রামটা অনেক ওপেন ছিল। এবং নর্মালি আমাদের বাড়িতে যখন কল ছিল বা সবকিছুই ছিল টিউবওয়েল, তখন আসলে ওইভাবে পাম্পের ব্যবস্থাটা তেমন ছিল না। তো বাড়ির সবাই একটা কাইন্ড অফ ফেস্টিভ্যালের মতো হতো, যে সবাই মিলে নদীতে গিয়ে গোসল করব। যে যতদূর জানি যে সুভারটাতে একটা খাল ছিল। জি, সুভারটাতে একটা খাল ছিল, যদিও এখন মাসুক একেবারে শুকিয়ে গেছে। থ্যাংক ইউ এটা মনে করে দেওয়ার জন্য। তো নদীতেও আমরা আসতাম, এবং হচ্ছে আমাদের পাশেই, বাসার পাশেই জাস্ট 3-4 মিনিট হেঁটে গিয়ে যে খাল, ওইটার পানিটা এতটাই স্বচ্ছ ছিল এবং এতটাই যে ঠান্ডা ছিল, দেখা যাচ্ছে নদীর থেকেও বেশি আমরা উপভোগ করতাম ওই খালটাতে। কিন্তু মানে কালের বিবর্তনে আজকে সেই খালটা মানে দেখলে কান্না পাওয়ার মতো আসলে। আসলে কালের বিবর্তনে যে পরিবর্তনগুলো হয়, পরিবর্তনগুলো সবসময় খারাপ হয় না, ভালোও হয়। ঢাকার সাথে কেরানীগঞ্জের যোগাযোগটা কিন্তু ভীষণ সুন্দর, একদম শুরু থেকেই। যোগাযোগ সুন্দর হওয়ার কারণে যেটা হয় যে খুব সহজে আপনারা ঢাকায় চলে আসতে পেরেছেন, নিজেদের কাজকর্ম সারতে পেরেছেন। সে সময় আসলে একটু যোগাযোগ ব্যবস্থাপনা আপনার জায়গা থেকে শুনি, যে কোনো কিছু কেমন ছিল আসলে? যোগাযোগ ব্যবস্থাপনা, কেরানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থাপনাটা মোটামুটি একটু দুর্বল ছিল বলা যায়। কারণ ওখানে রাস্তাঘাটটা তেমন ডেভেলপ ছিল না, মাটির রাস্তা ছিল। কিন্তু হচ্ছে যে ঢাকাতে আসতে যে আমাদের প্রতিবন্ধকতা হতো, অনেকটা নদী পাড়ি দিয়ে আসতে হতো, ট্রলার বা নৌকায়। হ্যাঁ, তখন কিছু বড় ধরনের নৌকা ছিল, সেটাকে আমরা গোস্তি নৌকা বা অন্য কোনো নামে আমরা জানতাম, যেটাতে প্রায় 25 থেকে 30 জনের মতো ওই নৌকাগুলোতে তখন উঠতো মানুষ। এখন যে নৌকাগুলোতে দেখি কেউ একজনও যায়, কেউ 4-5 জনও যায়, বাট আগের নৌকাগুলো তো সচরাচর 25 থেকে 30 জনের মতো একটা ক্রাউড থাকতো। তো ওইটা একদিক থেকে দূর থেকে দেখতে হয়তো ভালো লাগবে, বাট কাইন্ড অফ রিস্কি। প্রতিদিনের জন্য হলে একটু আসলে বিরক্তিকরই হয়ে কারণ ওঠে। আমার স্কুলটাও ছিল নদীর এপারে, পগজ স্কুলে। তো ছোট থেকে দেখা যাচ্ছে যে ওই দিক থেকে আমাকে প্রতিদিন নদী পাড়ি দিয়ে আসতে হতো। আচ্ছা, শৈশবে যে বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে মনে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি মনে থাকে পরিবারের কথা, তাই না? একটু পরিবার সম্পর্কে শুনি। আমার পরিবারে আমরা 2 ভাই 2 বোন। বড় ভাই আছেন, বড় বোন আছেন, আমি তৃতীয়, আর এছাড়া আমার ছোট বোন আছেন, বাবা মা আছেন। এখন আমার সাথে ফ্যামিলি যুক্ত হয়েছেন আমার ওয়াইফ, আমার দুই বাচ্চা, একজন ছেলে আর একজন মেয়ে। খুবই দারুণ। আমরা আসলে এই গল্পগুলো আরো বিস্তারিত শুনবো আপনার মুখ থেকে, তার আগে জেরিনের মুখ থেকে মনে হয় কিছু শুনবো আমরা, তাই না? একদমই স্যার, আপনার
এই এত বছরের জীবনে অনেক কিছু অর্জন করেছেন, অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন, বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন। সেই গল্পগুলোই তো আমরা শুনবো ধাপে ধাপে। তবে তথ্যগুলো ছোট আকারে একটু দর্শকদের আগে জানিয়ে আসতে চাই। দর্শক, ফ্যাশন ডিজাইনার প্রবাল বর্মন করোনাকালে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনের অর্থ নতুন করে খুঁজে পেয়েছেন পর্বতারোহণের মধ্য দিয়ে। 2021 সালে ফুসফুসের 80% ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেন আর কখনো জীবনের সুযোগকে হেলায় হারাবেন না। হাঁটাহাঁটি, ম্যারাথন, সাঁতার এবং পাহাড় অভিযানের মধ্য দিয়ে তিনি নিজের হারানো শক্তি ফিরে পান। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1050 কিলোমিটার হাঁটা সম্পন্ন করেন। এরপর একা এভারেস্ট বেজ ক্যাম্প জয়, বাংলা চ্যানেল সাঁতরে পার হওয়ার সাফল্য অর্জন করেন। উত্তর কাশীতে নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে 28 দিনের বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স সম্পন্ন করেন এবং সেই বছরই ভারতের মানালির 5287 মিটার উচ্চতার ফ্রেন্ডশিপ পিক জয় করে বাংলাদেশের পতাকা ওড়ান। 2025 সালের জুনে আফ্রিকার সর্বোচ্চ চূড়া মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে তিনি শুরু করেছেন 7 সামিট অভিযাত্রা। তার লক্ষ্য 4 বছরের মধ্যে 7 মহাদেশের 7টি পর্বত শৃঙ্গ জয় করা। এছাড়াও তিনি গো গ্রিন সেভ সিটিজ নামে একটি সচেতনতামূলক সাইক্লিং ক্যাম্পেইন পরিচালনা করেছে, যেখানে তামাবিল থেকে কুয়াকাটা পর্যন্ত 601 কিলোমিটার পাড়ি দেন। চলুন দর্শক ফিরে যায় অতিথির কাছে। স্যার, অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন, যেমনটা মাসুক আমি বলছিলাম যে বাংলাদেশের পতাকা যখন বিশ্বের অন্য কোনো দেশে তুলে ধরা হয় সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক সম্মান বয়ে আনে। ধাপে ধাপে সেই গল্পগুলোতে যাব। ছোটবেলায় আবারও একটু ফিরতে চাই। শুনছিলাম বাবা মায়ের কথা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আসলে কেমন বন্ধুত্বপূর্ণ ছিল? এখনো পর্যন্ত সেই ছোটবেলার মতোই বন্ধুত্বপূর্ণ। তাদের সাথে কোনো ধরনের মনোমালিন্য নর্মালি বড় হয়ে বা সংসার জীবনের পরে যেটা হয় সেটা এখনো পর্যন্ত তেমন ভাবে হয়নি, উপরওয়ালার আশীর্বাদে। বাবা, আপনি তো ভাই বোনদের মধ্যে 3 নাম্বার। জি। যেহেতু আপনি মানে মেজো বেবি, মেজো সন্তান, ছোটর সাথে বা বড়দের সাথে সম্পর্ক কেমন ছিল? বড়দের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু ছোটর সাথে ছোটবেলা খুব বেশ মারামারি হতো। তো ওইগুলো এখন আসলে ফিল করলে অনেকটাই মানে ভালো লাগে যে ছোট ভাই বোনদের মধ্যে যে ধরনের দুষ্টামি সম্পর্ক না এখন হয় না। ছোটবেলায় আসলে সন্তানরা যখন মারামারি করে তখন কিন্তু বাবা মার একটা অন্যরকম ভূমিকা থাকে। তারা সমস্যাটা যেরকম সমাধান করে একই সাথে সন্তানকে গাইডলাইন দেয় যে তোমরা সামনে এরকম ঝগড়া করবে না আর মিলেমিশে থাকবে। বাবা মার সাথে আসলে আপনাদের সম্পর্ক কেমন ছিল এবং এই বোঝাপড়াটা কেমন ছিল? আমাদের আসলে ঝগড়া লাগলে, ভাই বোনদের মধ্যে ঝগড়া লাগলে তারা আসলে কারো পক্ষপাতিত্ব ছিল না। আচ্ছা। যে দুইজন আমরা স্টার্ট করেছি, আমরা দুইজনই শেষ করব, তারা নিউট্রাল থাকতো অলওয়েজ। আচ্ছা। যে আমরাই যেন মিউচুয়াল করে নেই। তো এক সময় আক্ষেপ লাগতো যে কেন আমার পাশে কথা বলে না, কেন ওর পাশে কথা বলে। ওইটা দুজনেরই আক্ষেপ লাগতো, দুজনের পক্ষ থেকে। ফাইনালি আসলে মিউচুয়াল হয়ে যেতাম আমরা নিজেরাই। দারুণ দারুণ। ছোটবেলায় যেটা হয় যে ছোটবেলার কিছু দর্শন পরবর্তী জীবনে আসলে জীবনকে বিকশিত করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। সেই দর্শনটাও কিন্তু তৈরি হয় বাবা মার মূল্যবোধ, বাবা মার শিক্ষা, পারিবারিক শিক্ষা আমরা যেটাকে বলি, সেখান থেকে। সেই জায়গা থেকে আপনার পরিবার নিয়ে শুনতে চাই। দর্শন যদি আমি বলতে চাই তাহলে বলবো আমার বাবা মার যে ডেডিকেশন এবং ধৈর্য শক্তি। মূলত আমার মার ব্যাপারে আমি যদি বলবো যে ওনার মধ্যে আমি দেখছি যে ধৈর্য শক্তিটা উনি কীভাবে মেনটেন করে ওনার লাইফস্টাইলে। কারণ ছোটবেলায় নর্মালি আমাদের ছিল হচ্ছে মাছের বিজনেস। সোয়ারিঘাটে আমাদের মাছের আড়ত ছিল বাবার। তো মাছের আড়তগুলোতে দেখা যাচ্ছে যে যারা মাছ নিয়ে আসতো গ্রাম থেকে, তো এমনও হয়েছে যে বাবার বিজনেসে প্রায় 25 থেকে 30 জন প্রতিদিন মানুষ আসতো এরকম। তো প্রতিদিন 25 থেকে 30 জন মানুষের যে একটা আতিথেয়তা আমাদের বাড়িতেই, যেহেতু ওনারা অনেক দূর থেকে আসতো, তো আমরা ফিল করতাম যে আপনারা হোটেলে না গিয়ে বরঞ্চ আমাদের বাড়িতে আপনারা আপ্যায়নটা নিবেন। এটা কিন্তু সবাই সচরাচর। হ্যাঁ। তো প্রতিদিন যে এতগুলো মানুষের জন্য আমার আম্মু হচ্ছে যে মেনটেনটা করতো তাদের জন্য, যে তাদের হোটেলে থাকতো বাট খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই হতো। এই মেনটেন করাটা প্লাস আমরা 4 ভাই বোনের যে এডুকেশন, এবং সবাই আমরা নদীর পাড়ে আসতাম, নদীর ওপার থেকে। তো প্রত্যেকটা টাইমিং করে উনি আমাদের স্কুলে নিয়ে আসতো, নিয়ে যেত 4 জনকেই। তো এই যে টাইমিংটা, এই যে ধৈর্য শক্তিটা, এটা আজ মানে
বড় করে বললেই হয় যে আজকালকার দিনে আসলে এই ধরনের টাইমিং মেনটেন করা প্লাস এতগুলো মানুষকে টেক কেয়ার করা, ম্যানেজমেন্ট করা, এটা আসলে একটা ধৈর্য শক্তির মধ্যেই পড়ে। নিঃসন্দেহে মায়েরা হয়তো এমনই হয়, তাই না মাসুদ? আর বাবা তো সবসময় বিজনেস নিয়ে বিজি থাকতো এবং সবসময় চাইতো যে তারা যেহেতু পড়াশোনা করতে পারেনি আমার বাবা মা, তো ট্রাই করবে আমাদের সবকিছুর ঊর্ধ্বে যেন আমাদের এডুকেশনটা দিতে পারে। পড়াশোনা নিয়ে যেহেতু কথা আসলোই, আপনার কাছ থেকে আপনার পড়াশোনা জীবনের শুরুটা শুনতে চাই। পোগোজ স্কুলে সম্ভবত পড়তেন, এটা কি কিন্ডারগার্টেন ছিল? না, পোগোজটা ছিল হচ্ছে পুরান ঢাকার সব থেকে প্রথম প্রাইভেট স্কুল। ছিল কি এটা? না, এটা ইংলিশ, এটা বাংলা মিডিয়ামে ছিল, প্রাইভেট। 1848 সালে এটার স্থাপন এটা হচ্ছে জগন্নাথ কলেজের জাস্ট পাশের একটা গেট স্কুল ছিল। না, মিশনারি ছিল না। জগন্নাথ কলেজ আমরা যেটা চিনি, জগন্নাথ ইউনিভার্সিটি এখন, তো জগন্নাথ কলেজ এবং পগোজ স্কুল জাস্ট পাশাপাশি গেটে। এখনো পর্যন্ত কি আছে? এখনো পর্যন্ত আছে। এটা এখনো কোন ক্লাস পর্যন্ত? এখনো ক্লাস মানে এসএসসি পর্যন্ত এখনো আছে। আচ্ছা আচ্ছা, অনেক পুরনো, অনেক পুরাতন, 1848 সালে আগে। হ্যাঁ, ঢাকার সর্বপ্রথম প্রাইভেট স্কুল। এবং সুন্দর এই স্কুলটাতে পড়ার সৌভাগ্য আপনার হয়েছে। তার থেকেও মজার বিষয়, প্রতিদিন আপনি কি নদী পার হয়ে আসতেন? দারুণ, একটু স্মৃতিগুলো শুনতে চাই। নদী পার হতে আসলে তখন খুব চমৎকার লাগতো, কারণ আমি যখন স্কুলে আসতাম ক্লাস 3 বা 4 এরকম, কারণ মাঝখানে আমি আবার ক্লাস 5-এ আমি আমার নানা বাড়ি আছে কাপাসিয়া, ওখানে চলে গিয়েছিলাম ক্লাস 5-এর জন্য। কিছুটা দুরন্ত হয়ে গিয়েছিলাম ঢাকাতে, তো তারা ভাবলো যে না, এক বছর একটু বাইরে থাকুক, একটু নিউট্রাল হয়ে আসুক। তো স্কুলে যেটা বলছিলাম, যে স্কুলে যখন আসতাম আমি আর আমার বড় ভাই দুইজন আমরা এখানে পড়াশোনা করেছি পগোজ স্কুলে। শুধু তাই না, আমার পুরো পরিবারে এই স্কুলে পড়াশোনা করেছে। আমার দাদু থেকে আমার বড় চাচা থেকে শুরু করে তাদের যারা ছিলেন, হ্যাঁ, বংশ পরম্পরায় এই স্কুলটা আসলে যেহেতু অনেক পুরাতন স্কুল, সবাই আসলে ফিল করতো এই স্কুলটাতে আসার, এবং যেহেতু ক্লোজলি ছিল। তো নদী দিয়ে যখন আমরা আসতাম ওই সময়গুলোতে, কারণ যেহেতু 80s-এর দিকটাতে, তখন আমার মনে আছে যে আমাদের টাকা দিত অলমোস্ট 2 টাকা। তো 2 টাকার মধ্যেই সবকিছু, সারাদিনের সবকিছু আমাকে করতে হবে। নৌকা ভাড়া দিতে হবে, দেন আমাকে টিফিন খেতে হবে, আবার ব্যাক করতে হবে। হতো কি সেই 2 টাকা? হ্যাঁ, 2 টাকা ইনাফ, এবং ভালোভাবে ভালো হয়ে যেত, এবং আমার কাছে অনেকটাই থেকে যেত। ও আচ্ছা আচ্ছা। কারণ অনেক সময় দেখা যেত যে আমাকে 5 টাকা দিত বা দিতে চাইতো, কিন্তু আমি তখন 5 টাকা নিতাম না। তো ঈদের দিন হয়ে যেত, মানে আমার ফোকাস থাকতো যে 2 টাকার যে পাখিটা ছিল, হ্যাঁ, দোয়েল পাখিটা, আমার দোয়েলের টাকাটাই শুধু লাগবে। ও আচ্ছা। তো 4 আনার মতো ছিল নৌকা ভাড়া তখন। 4 আনা দিয়ে যেতাম, 4 আনা দিয়ে বাসায় চলে যেতাম। 8 আনার মতো দিয়ে আমি তখন করতাম, মানে টিফিনটা করে ফেলতাম। মনে আছে যে একটা ছোট্ট একটা বনরুটি নিতাম, আর তখন তো আসলে বার্গারের প্রচলনটা ছিল না, একদমই, যার কারণে আমার এখনো খেয়াল আছে যে আমরা তখনও বার্গার বানাতাম। সেই বার্গারটা হতো হচ্ছে বনরুটির মাঝখান থেকে কেটে একটা লাড্ডু ঢুকিয়ে। গল্পে গল্পে আসলে পুরোটা সময় যেহেতু কাটাবো, অনেক গল্প শুনবো আজকে। স্কুলে পড়াশোনার বাইরে আর কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন? পড়াশোনার বাইরে মূলত তখন তো আসলে আমাদের গ্রামে মানে খুবই ওপেন ছিলাম, পুরো এলাকার মানুষ, এক বাড়ি থেকে আরেক বাড়ির মানুষ আমরা চিনতাম। এখন তো আর অ্যাপার্টমেন্ট ওয়াইজ একবারের সাথে আরেকবারের যে কমিউনিকেশনটা একটু হয় না। তখন সমস্ত কিছু ওপেন ছিল, এক বাড়ি থেকে আরেক বাড়িতে আমরা ইজিলি চলাফেরা করতে পারতাম। ছোট ছোট উঠান থাকতো, যেটা আর কি বাড়ির উঠান বলা হয় আর কি। ওই জিনিসটা তো আসলে এখনো আছে, সেটা গ্রাম অঞ্চলে দেখা যায়। আচ্ছা, তো তখন আমরা দেখা যাচ্ছে আমার বাড়ির উঠানের সামনে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট বা ফুটবল বা ব্যাডমিন্টন। শীতকাল আসলে আমরা ফিল করতে, শীতকাল মানে হচ্ছে ব্যাডমিন্টন। সেটা যে সারা বছরে খেলা, তখন এই ফিলটা ছিল না। তো মূলত স্কুলের বাইরে উইকেন্ডগুলোতে, যেমন পাশে আমাদের গ্রামের বাড়ির পাশে চুনকুটি এখন নাম, যেটা আর কি, যেটা এখন ঝিলমিল শহর আর কি বলা হয়, যেটা ক্যানিগঞ্জের গভর্নমেন্টের যে প্রজেক্টটা, ওইটাই ছিল আমাদের মূলত মাঠ, যেটা মানে এখন কালের বিবর্তনে এখন এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট হয়ে গেছে অ্যাপার্টমেন্টের জন্য বা প্লটের জন্য। তো আমরা এখানে দল বেঁধে সবাই স্কুল থেকে মাঝে মধ্যে যেতাম, প্রায় আমার গ্রামের বাড়ি থেকে সবাই ওখানে যেতাম। দেখা যাচ্ছে যে সকাল 6টা বাজে আমরা বের হতাম, আসতাম সেই সন্ধ্যা 6টায়। আচ্ছা, তো ওই যে ফ্যামিলি থেকেও যদি আমি সিকিউরিটি হিসেবে চিন্তা করি, যে
এখনকার দিনে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, মানে বাবা মা আসলেই আমরা চাইলে এখন পারবো না যে সারা দিনের জন্য ও চলে গেছে বা কোথায় আছে, কোনো কমিউনিকেশন নাই, কোনো ঠিক আছে কিনা। এই যে একটা স্বাধীন চেতা যে চিন্তা ভাবনা বাবা মার থেকে, নিরাপত্তা রাইট, যে নিরাপত্তা বিষয়টা এটা আসলে এখন একটু কম। তো তখন আসলে স্মুথলি আর কি তারা বলতো ঠিক আছে খেলতে যাও, যেহেতু এলাকার এবং বড় ভাই সাথে থাকতোই। তো আমার আসলে বড় ভাইয়ের সাথে কানেক্টিভিটিটা অনেক বেশি, যে যেখানেই উনি যেত আমি পাশাপাশি ট্রাই করতাম যে ফলো করার জন্য। ভাইয়ের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক। সত্যি তাই। জেরিন, সে সময়ের শৈশবের কথা আমরা যখন স্যারের থেকে শুনছিলাম, একদম ফিরে যাচ্ছিলাম সেই সময়টায়। আমরা সেই সময়টায় আরেকটু থাকবো, কিন্তু পাশাপাশি আপনি ঢাকায় চলে আসলেন কবে? ঢাকাতে আসলে অনেক অনেক পরে আসছি আমরা, স্কুল কলেজের পর। সেটা হচ্ছে ক্লাস, আমি এসএসসি অলমোস্ট তখন অলমোস্ট এসএসসি আর কি দিব। ওই সময়টাতে আমরা মুভ হয়েছিলাম, তাও বিজনেসের কারণে, এবং মূলত আমাদের পড়াশোনার আরো অ্যাডভান্স কিছুটা পড়াশোনার জন্য ফুল ফ্যামিলি চলে এসেছে। জি আমরা মুভ করেছিলাম। সেটা হচ্ছে চকবাজার, সোয়ারিঘাট যে আছে পুরান ঢাকার, এটা আরেকটা পাশ, যেখানে সোয়ারিঘাটে বাবার বিজনেসটা ছিল আড়ত। তো আমরা ট্রাই করলাম যে বিজনেসটা ওখানে মেনটেন হবে, ওখান থেকে আমরা বাকি ফার্দার এডুকেশনটা আমরা ওখান থেকে কমিউনিকেশনটা করব। আচ্ছা। এসএসসিতে ফলাফল কেমন হলো? এসএসসিতে খুবই জঘন্য ফলাফল হয়েছিল আমার, কারণ আমি আসলে ফ্র্যাঙ্কলি, কারণ পড়াশোনা বা এই জিনিসগুলো নিয়ে আসলে ফ্র্যাঙ্ক থাকাটাই বেটার। কারণ আমিও চাই যে সব কিছুতে একটা পুরো লাইফটা তো একটা ছবির মতো, এই ছবিটা যেন স্বচ্ছই থাকে। এখানে কোনো হাইড এন্ড সিক করা আসলে কোনো প্রয়োজন পড়ে না। তো স্কুল জীবনটাতে আমি পড়াশোনার মধ্যে তেমন একটাই ছিলাম না, সারাক্ষণ বলছিলেন দুষ্টুমি করতে। তো অলমোস্ট দেখা যাচ্ছে যে ক্রিকেট নিয়েই পড়ে থাকতাম, যদি ওই ধরনের বড় মাপের ক্রিকেট হওয়ার স্বপ্ন ছিল না, বাট অ্যাজ এ ফান ক্রিকেটার হিসেবে ছিলাম। এছাড়া সব থেকে বেশি নেশায় যেটা ছিলাম হচ্ছে ভিডিও গেমস। তখন ভিডিও গেমস ছিল? জি তখন ভিডিও গেমসের প্রচলনটা আসলে 80 থেকেই আসে, যখন একটা অনেক বড় একটা বক্স ছিল, বক্সের মধ্যে দুটো হাতের হ্যান্ডেল ছিল। ওই ভিডিও গেমসগুলোতে আমি খুবই দোকানে যেয়ে খেলতে হতো, এবং ভয়ানকভাবে নেশাগ্রস্ত ছিলাম। পড়াশোনার ম্যাক্সিমাম টাইমটা দেখা যাচ্ছে ভিডিও গেমসের উপরেই ছিলাম। এমনও একবার হয়েছে যে আমার এক্সাম চলতেছে, তো বড় ভাইয়ের আমি স্কুলে এন্টার করছি, কিন্তু যখন দেখলাম বড় ভাই এন্টার করছে, আমি ব্যাগ থেকে চলে আসি। আচ্ছা। হ্যাঁ, আমার গেমস খেলতে হবে। এক্সাম না দিয়ে আমি ভিডিও গেমসের দোকানে অলমোস্ট সারাদিন খেলে তারপর আমি গেটের সামনে গিয়ে দাঁড়াইছি বড় ভাইকে মিট করার জন্য। পরে আসলে জানতে পারি আমি আসলে এক্সামটা দেয়নি, আমি ছিলাম গেমসের দোকানে। আসলে এরকম ছোট ছোট কারণে দিনগুলো সুন্দর হয়ে মনে গেঁথে থাকে। এই যে এত মজা করে বলছেন, এবং সেই সময় মনে হয় আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমরা, না? আমরা সেই সময় আরো থাকতে চাই। আমরা কলেজ জীবন সম্পর্কে একটু শুনি। কলেজ, আমি যেহেতু আমার স্কুল পগুজ স্কুল ছিল, এবং এটার পাশাপাশি ছিল হচ্ছে কবি নজরুল কলেজ, গভর্নমেন্ট কলেজ। এর পাশাপাশি সরোয়ার্দী কলেজও ছিল, হ্যাঁ, কিছু প্রাইভেট কলেজও ছিল। তো আমি প্রিফার করলাম যে কবি নজরুল যেহেতু আমার কাছে এবং আমার বাড়ি থেকে একেবারে ক্লোজলি, তখন আমরা সোয়ারিঘাটেই থাকি, তো ওখান থেকে আমি যাতায়াত করে তখন কবি নজরুল কলেজে ভর্তি হই। সেটা 2000 সাল থেকে 2002 পর্যন্ত আমি ইন্টারমিডিয়েটটা শেষ করি। তারপরের কবি নজরুলের পরে হচ্ছে ফ্যামিলি থেকে ইচ্ছে ছিল যে আসলে বিবিএ বা এমবিএ করার মতো। ছোট থেকে আসলে আমার ক্রিয়েটিভিটি সম্বন্ধে একটু ভালো ছিল, ধ্যান ধারণা ছিল যে না, আমি যদি এডুকেশন করি, জেনারেল লাইনে না করে আমি কিছুটা টেকনিক্যাল বা এই ধরনের ক্রিয়েটিভ লাইনে নিজেকে যে এক্স্যাক্টলি এক্সপ্লোর করা যায়, ওই রকম মানে বাধা ধরা যে পড়াশোনার মধ্যে জব করো, এই করো, মানে জব অবশ্যই করবো, বাট সেটা যেন কোনো সৃষ্টিশীল, যেটাতে আমি এনজয় করি। তো সামহাও এটা হয়ে ওঠেনি, যেহেতু আমার রেজাল্ট খারাপ ছিল এসএসসি ইন্টারে। তো দেখা যাচ্ছে তার জন্য হইতে পারে যে ওই স্কোপটা ছিল না যে ভালো কোনো টেকনিক্যাল পার্টে এডুকেশন, গভর্নমেন্ট টেকনিক্যাল পার্টে। তবে আমি ট্রাই করেছিলাম পলিটেকনিক্যালি, আমার যতটুকু মার্ক ছিল আমি ওখানে অ্যাপ্লাই করার জন্য
ছিলাম আর কি, সিলেক্টেড ছিলাম। আচ্ছা। কিন্তু হচ্ছে সামহাও ওখানে আমার ঢাকা পলিটেকনিক্যাল যেটা হয়, ওখানে আমি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানে আমার যেহেতু হয়নি, তো কিছুটা ডিমোটিভেটেড হয়েছিলাম। আচ্ছা। কিন্তু তখন আসলে আমি এতটুকু বুঝতে পারিনি যে ওই সময়টাতেও প্রাইভেটলি ওই এডুকেশনগুলো করা যেত। তো হয়তো বা আজকালকার দিনে যেটা সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু এক্সপ্লোর করা যায়, জানতে পারা যায় যে কোথায় কি হচ্ছে, তখনকার সময় আসলে ওইভাবে পারিপার্শ্বিকতা থেকে আমাকে একটু গাইডেন্সের একটা অভাব ছিল, বা ফ্যামিলি থেকে হয়তো ওই জিনিসটা তেমন একটা জানা ছিল না, যার জন্য হয়তো যখন আমি ইন্টারমিডিয়েট শেষ করে ফেললাম তখন আমি বুঝতে পারলাম যে প্রাইভেটলি এই পার্টগুলো হয়। যেমন তখন উত্তরাতে এশিয়া ইউনিভার্সিটি ছিল প্রথম, যারা এই ধরনের প্রাইভেটলি ইঞ্জিনিয়ারিং, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, আহসানুল্লাহ কলেজ, তো তখন ওরাও ছিল, কিন্তু স্বল্পতার জ্ঞান, মানে জানার স্বল্পতার কারণে। ওই সময়টা আপনি যেটা বলছেন যে সোশ্যাল মিডিয়ার এত প্রভাবটা ছিল না, সেই সময় আসলে যে কোনো চিঠি লিখতে গেলেও চিঠিটা পোস্ট করে পাঠাতে হতো। সেই সময়টা আসলে এটা আপনার কোনো দোষ না, বরঞ্চ আপনি মনে হয় সেই সময়টা অনেক এনজয় করেছেন। এবং চিঠি পোস্ট করাটা আসলে আমার জন্য অনেক অনেক একটা মানে কি বলবো, আনন্দের বিষয় ছিল। এবং মানে আমার হাতের লেখাটা মোটামুটি ভালো ছিল, অত ভালো ছিল না। তো আমাদের অঞ্চল থেকে তখন কি হতো যে দেশ থেকে যারা বিদেশে যায়, যারা প্রবাসী হয়, তো আমাদের মনে আছে যে আমাদের এলাকা থেকে যারা যারা বিদেশে ছিল, তো আমাকে হায়ার করতো চিঠি লেখার জন্য, যে তোর লেখাটা তো ভালো, পড়াশোনা খারাপ হলেও লেখালেখি তো তাহলে ভালোই ছিলেন, তোর লেখাটা তো ভালো, তুই আমাকে একটা চিঠি লিখে দে, আমার ছেলেকে পাঠাবো বা ওর নাতিকে পাঠাবে বা ভাতিজাকে পাঠাবে। আমি শুধু চিঠি লেখার জন্য বিভিন্ন বাড়িতে যেতাম, চা খেতাম বা অনেক কিছু খেতাম, খাওয়ার এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আসলে ভীষণ সুন্দর। আপনি এইচএসসির পরে ভর্তি হলেন কোথায়? এইচএসসির পর তখন আমি যেটা বলছিলাম যে ফ্যামিলি আমার তখন ওনাদের ইচ্ছে ছিল যে আমি বিবিএ করি বা এমবিএ করি ফার্দার এরকম। তো এইচএসসির পর আমি ভর্তি হই বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে, যেটা হচ্ছে চানখারপুলের দিকে। আমরা যতদূর জানি যে আপনি কিছুদিন সেখানে পড়ার পরে বিষয়টাকে পরিবর্তন করে অন্য একটা জায়গায় আবার ভর্তি হয়েছেন, সেই গল্পটা একটু শুনে আপনার কর্মজীবনে চলে যাব আমরা। আমি 3 বছর পর্যন্ত ওখানে স্টাডি করি। আচ্ছা। অনার্স 3 বছর পর্যন্ত করি, তারপর কোন সাবজেক্টে করেছিলেন? ম্যানেজমেন্টে ছিল। আর 1 বছর বাকি ছিল। একদমই 3 বছর পর্যন্ত পড়াশোনা করার পর ফিল হলো যে আমি আসলে নিতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে এডুকেশন, আমি কেন আসলাম এখানে। তো ওই সময়টাতে এমন হয়েছে যে আমার আম্মুর অবস্থাও একটু খারাপ ছিল, তো আমাকে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে চেন্নাইয়ের ভেলুর যে শহরটা, ওখানে বছরে একবার চিকিৎসার জন্য নিতে হতো। তো এটা আসলে স্কিপ করার একটা কারণও এটা যে আমি যখন চিকিৎসা নিতে যাচ্ছিলাম প্রায় 1 মাসের মতো থাকা হতো, এরকম 1-2 বার আমি ওখানে গিয়েছিলাম। একটা গ্যাপ পড়ে যাচ্ছিল। জি, একটা গ্যাপ পড়ে যাচ্ছিল। তো ওই গ্যাপের সাথে সাথে এবং আমার একটা ফিলিংস আছে যে আসলে আমি এই সাবজেক্টটা তো চাচ্ছি না, মন থেকে টানছে না। তো সামহাও একদিন আমি পেপার একটা পত্রিকার বিজ্ঞাপন দেখলাম যে শান্ত ম্যাডাম ইউনিভার্সিটিতে এরকম ফ্যাশন ডিজাইনিং। তো সাবজেক্টটা তখন একেবারে নতুন, সেই 2000 এর শুরুর দিকে। এটাও যে একটা পড়ার সাবজেক্ট হতে পারে সেই সময় এটা বোঝাটাই অনেক কঠিন ছিল। ফ্যাশন ডিজাইনিং মানে দর্জি হব, সবাই তাই বলতো। এক্স্যাক্টলি ওই সময়টা 2000 এর শুরুতে কিন্তু আসলে সবার মন মানসিকতায় ওই ব্যাপারটাই আসে যে ফ্যাশন ডিজাইনার কি, মানে কি কাজ করবি, যে জামা সিলাবি, এই সিলাবি, তো কাইন্ড অফ দর্জির কাজই। বাট এটা ইন্টারন্যাশনালি বা এটা যে একটা ভালো ফিউচার হতে পারে, ওইটা ছিল আমার একটা কাইন্ড অফ বলবো রেড প্ল্যাকেট বলবো, যে আমি এটা কাইন্ড অফ একটা ইনভেস্টমেন্ট করেছি আমার 3 বছর। আচ্ছা আচ্ছা। তো আমি তো ওখানে অনার্স 3 বছর করার পর ফিল করলাম যে আমি এটা ছেড়ে দিব, এবং ওই পত্রিকাটা দেখার পরপরই আমি সাথে সাথে ওখানে অ্যাপ্লাই করে ফেলি। বাসায় জানিয়েছিলেন তখন? বাসায় জানালাম, বাসায় জানার পর আসলে কেউ তো স্বাভাবিকভাবে আসলে নেওয়ার কথা না, যার 1 বছর আছে এটা শেষ কর। তো যেহেতু এটা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে ছিল, আমি হয়তোবা চাইলে আমি করতে পারতাম, যেহেতু কলেজে ওখানে অ্যাটেন্ডেন্স না থাকলেও হয়। কিন্তু আমি ডিজাইনিংটাকে আমি মনের মধ্যে মানে রক্তের মধ্যে এমনভাবে মিশিয়ে ফেললাম যে আসলে ফিল করলাম যে না, আসলে আমার ওখানে ব্যাক করার আর প্রয়োজন নেই। আমি যতটা সময় আমি ফ্যাশন ডিজাইনিংয়ে এই 4 বছর আমি এখানে পুরোটা মন
যেটা আমি ছোট থেকে এই পর্যন্ত এডুকেশনে সব থেকে খারাপ ছিলাম, আমি ট্রাই করব যে এই 4 বছরে যেন আমার জীবনের সব থেকে মূল্যবান সময় আমি এখানে দিতে পারি। বাহ। তো আমি শান্তময় এমএ ভর্তি হলাম 2007 সালে। 2007 থেকে 2011 পর্যন্ত আমার ছিল। তো প্রতিটা অ্যাসাইনমেন্টই এমনভাবে ছিল, যেহেতু ডিজাইনিং পার্ট, টেকনিক্যাল পার্ট, তো আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হতো। নিজের ভালো লাগা, ভালোবাসার সাবজেক্টে যদি পড়াশোনা করা হয় সেখানে আগ্রহটা অনেক বেশি থাকে এবং পরবর্তীতে সেই আগ্রহ আজকে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে যেখানে আপনি ইন্টারন্যাশনালি কাজ করছেন। সেই আগ্রহের কারণে কেন্দ্রবিন্দুটা একটু শুনতে চাই যে 4 বছর ছিল কি আপনার ব্যাচেলর? 4 বছরের পড়াশোনা শেষ করে কিভাবে কোথায় জয়েন করলেন বা কেমন ছিল আসলে শেষ দিন? 4 বছরের ফ্যাশন ডিজাইনিংটা আসলে আমার জন্য খুব সুবর্ণ একটা সময় ছিল। এমনও সময় গেছে যে আমি টানা 10 রাত্র ঘুমাইনি অ্যাসাইনমেন্টের জন্য। তো মানে আমার এখনো মনে আছে ওই সাবজেক্টের জন্য যখন আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করি, আমাকে টিচার এটা দেখে জাস্ট কাইন্ড অফ একটা শকড হয় যে এইরকম হওয়া যায় কি, যে একটা অ্যাসাইনমেন্ট এমন হয়। তো টিচার আসলে সম্মানার্থেই আমাকে সব স্টুডেন্টকে দাঁড়াতে বললো, স্ট্যান্ডিং ওভেশন যেটা আর কি বলা। তো আমার মনে হচ্ছে ওইটা আমার জন্য ওই পুরো ভার্সিটি লাইফে সব থেকে বড় পাওয়া, যে একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্টের জন্য এই ধরনের সম্মাননা আসলে পাওয়া যায়। নিশ্চয়ই আপনি এমন দারুণ কিছু করেছিলেন বিধায় শিক্ষক আসলে আপনাকে সেই বোধটা দিতে চেয়েছিল যে ইউ আর ডুইং ওয়েল, ভালো করছো তুমি। আমরা আপনার ভার্সিটি জীবনের শেষে বেক্সিমকোতে খুব সম্ভবত আপনি ইন্টার্নশিপ করার জন্য গেলেন। আমাদের ফ্যাশন ডিজাইনিং এ যেটা হয়, একটা ইন্টার্নশিপ করতে হয়, যেটা 7 সেমিস্টারের দিকে, মানে পুরো 6 মান্থের ছিল কি? হ্যাঁ, আচ্ছা। নরমালি 3 মান্থের জন্য আচ্ছা একটা ইন্টার্নশিপ প্রয়োজন হয়। তো 7 সেমিস্টারে আমি, আমার এক ফ্রেন্ড আছে, খুবই ক্লোজ ফ্রেন্ড, যারা আমরা একসাথে এডুকেশন করেছিলাম ইন্টারমিডিয়েটে। তো ওর দুলাভাই ছিল বেক্সিমকোতে অনেক বছর। তো বেক্সিমকোতে আসলে তখন আসলে চান্স পাওয়াটা খুবই টাফ ছিল, বাই রেফারেন্স না হলে একেবারেই হতো না। তো যেহেতু উনি ছিল, তো আমার জন্য আসলে এটা খুব একটা সাপোর্টিভ ছিল, যে উনি জাস্ট বলেছিল যে এরকম একটা ছেলে আছে, যদি স্কোপ হয় ওকে ইন্টার্নশিপ দেওয়ার একটা সুযোগ। তো আমি একদিন যাই ওখানে ইন্টারভিউর জন্য, ইন্টার্নশিপের জন্য। তো ওখানে ছিলেন তখন ডিজাইনিং হেড ভারত প্রতাপ সিং, যিনি ইন্ডিয়ান ওই ডিজাইন পার্টের হেড ছিলেন। তখন ওখানে আমাকে আসলে তখন ইন্টার্নশিপে নেওয়া হয়। 3 মাসের জন্য আমি ইন্টার্নশিপটা ওখানে জয়েন করি। ইন্টার্নশিপে এতটাই আমি ইনক্লুডেড ছিলাম, ডেডিকেটেড ছিলাম, ওখানকার সবাই ফিল করতে আমি হয়তো ওখানে জব করি। তো ইন্টার্নশিপে আমার 3 মাস যখন শেষ হয়ে যায়, সে আমি বললাম যে স্যার আমার তো আগামীকাল শেষ, আমি আরো 3 মাস ইন্টার্নশিপ করতে চাই। আচ্ছা। তখন হচ্ছে যে নর্মালি আমাদের টেক্সটাইলে যে অনেক বিষয়গুলো থাকে, অনেকগুলো পার্ট থাকে, ওয়াশিং, টেক্সটাইল। তো আমি চিন্তা করলাম যে বাকি যে 3 মাস আমি এমব্রয়ডারি, প্রিন্ট, এমব্রয়ডারি, ওয়াশিং, অন্য পার্টগুলোতে আমি ইনভলভ হব, আরো বেশি এক্সপ্লোর করব নিজেকে, আরো শেখার জন্য। তো ওভারঅল 3 মাসের জায়গায় তখন 6 মান্থ আমি করলাম, এবং উইদাউট পে। নর্মালি সবাই ইন্টার্নশিপে, যখন আমি জানলাম যে যারাই এখানে ঢুকছে সামহাও কোনো একটা অনারিয়াম নিছে, আমি বললাম আমি ওইটাতে ম্যাটার করব না, আমি ফোকাস করব নিজের এক্সপ্লোরেশনে, কি কতটুকু আরো শেখা যায়। এবং আমার জানা মতে বেক্সিমকো তখন ছিল সব থেকে প্রথম ইন্টার্নশিপ এবং ডিজাইনিং পার্টটাও যে এক্সপ্লোর করা যায় একটা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে, বেক্সিমকো ছিল তার মধ্যে প্রথম। এখন বর্তমানে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই দেখা যাচ্ছে যে ডিজাইনিং একটা ওপেনিং থাকে, কিন্তু এই স্টার্টিংটা কাইন্ড অফ এটা একটা ইনস্টিটিউট বলা যায় ডিজাইনিং এর জন্য। অবশ্যই প্রফেশনাল লাইফ, বাট বেক্সিমকো ইন্টার্নশিপ এবং কাজের যে পরিধিটা ছিল কাইন্ড অফ একটা ইনস্টিটিউটের মতো ছিল তখন। তো আমি 6 মাস ইন্টার্নশিপ ওখানে করলাম। দেন আমার এখন মনে আছে যে যখন শেষ হলো, আমার পরীক্ষা বাকি, আর মাত্র 6 মাস বাকি আমার ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামটাতে আমাদের যেটা হয় ডিজাইনিংয়ে, আমি পুরো 4 বছর যা শিখলাম, এবং একটা মোড বোর্ড আমাকে ক্রিয়েট করতে হয়। সাপোজ আমরা যেমন ফ্যাশন শো দেখি, ক্যাটওয়াক, একটা মোড নিয়ে একটা ক্যাটওয়াক হয়। তো আমাকে একটা মোড ক্রিয়েট করতে হবে, যাতে আমি প্রায় 6টা যে ড্রেস বানাবো, ফুল একটা কালেকশন আমি আর কি বানাবো। তো ওই লাস্ট থিসিস যেটা আর কি
অন্যান্য এডুকেশনের যেমন থিসিস জমা দিতে হয়, আমাদের ওই কালেকশনটা জমা দিতে হয়। তো তার জন্য আমাকে 6 মাস বাকি আছে, আর এখানে আমার 6 মাসের ইন্টার্নশিপ শেষ। দেন আমি স্যারকে বললাম যে আমার তো ইন্টার্নশিপ শেষ, বলে তাতে কি তুমি কালকে থেকে জয়েন করবে? তো আমি বললাম না, আমি তো এখন জয়েন করতে পারবো না, আমার তো এখনো এক্সাম বাকি আছে। বলে সমস্যা নেই, এই তুমি এখান থেকে আসবা, কিছুটা যতটুকু মনে পড়ে, তোমার মনে লাগে, তুমি এখানে কাজ করবা, আবার কলেজে চলে যাবা। এই যে একটা সাপোর্টিভ যে ওনার যে চিন্তা ভাবনা, এবং তখন আমি আমার যে দোলাভাই যে আছে ওখানে বললাম যে স্যার তো আমাকে এরকম অফার করছে। তো উনি ওনার সাথে কথা বলে বললো যে না, ওকে এখন এই লোভটা দিয়েন না, হ্যাঁ ও নষ্ট হয়ে যাবে, টাকার লোভটা এখন দিয়েন না। দেন আমি সামহাউ ওনার যে সাপোর্টিভ চিন্তা ভাবনা যে তুমি আসো, দরকার তুমি আমার গাড়ি নিয়ে যাও, ওখানে যখন এক্সাম হবে তুমি এক্সাম দিয়ে আসো। তো এইভাবে করতে করতে আমি 2-3 ঘন্টা অফিস করতাম, আবার বাকি সময়টা আমি কলেজে চলে আসতাম, ভার্সিটি চলে আসতাম। এবং এই অভিজ্ঞতায় আপনাকে পরবর্তীতে ক্রস লাইন এবং জিগজ্যাগে ডিজাইন হেড হিসেবে কাজ করার অভিজ্ঞতা দিয়েছে, কারণ এই অভিজ্ঞতার কারণেই আসলে আপনি এক প্রকার বিকশিত হয়েছেন আপনার কর্মক্ষেত্রে। তো আমরা একটু ক্রস লাইন এবং জিগজ্যাগের ডিজাইন হেড হিসেবে কাজ করার অভিজ্ঞতাটা শুনি। আমি বেক্সিমকো অলমোস্ট ছেড়ে দেই হচ্ছে 2015 সালে। কতদিন ছিলেন ওখানে? আমি 5 বছর ছিলাম, 2010 থেকে 15। ইন্টার্নশিপ শুরু করি 2009 এর শেষের দিকে, 2010 থেকে 15 পর্যন্ত জব করি ওখানে। আচ্ছা, 5 বছর জব করার পর আমি ক্রস লাইন চলে আসি, যেটা একটা ফ্রেঞ্চ বাইং হাউস। তো বেক্সিমকোতে একজন ছিল যিনি আমাকে একদিন রাত্র প্রায় 12টার দিকে নক করলো যে এরকম একটা স্কোপ আছে, তুমি আসবে নাকি আমার সাথে? আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবো। তখন আসলে আমি এই জন্যই আসছি যে এটা ঢাকার কাছাকাছি, আর আমাকে আগে বেক্সিমকোতে যেতে হতো সেই পুরান ঢাকা থেকে সেই গাজীপুরের দিকে, জিরানির দিকে, অনেক অনেক দূর। তো এই জন্য আমি মুভ করলাম, আর ঢাকার কাছাকাছি অন্তত কিছুটা ট্রাভেল আমার কমবে। তো যার কারণে আমি ক্রস লাইন আসি। এখানে আমি ছিলাম 7 বছর। প্রথম 2 বছর আমার সিনিয়র ছিলেন, তারপর থেকে আমি এখানে ডিজাইন হেড হিসেবে থাকি। 2023 থেকে আমি এখন আছি হচ্ছে জিগজ্যাগ একটা বাইং হাউসে। তো এখানেও এখনো ডিজাইন হেড হিসেবে আছি। এটি কোন দেশি? এটা একটা স্প্যানিশ বাইং হাউস, কিন্তু হচ্ছে এটা আমাদের দেশে যে মন্ডল গ্রুপের সাথে মাদার কনসার্ন হিসেবে কাজ করে। জেরিন, আমাদের আজকের অতিথির কর্মজীবন কিন্তু ভীষণ সমৃদ্ধ, এবং কর্মজীবনের পাশাপাশি ওনার কিন্তু আরো বিভিন্ন দিকে অভিজ্ঞতা রয়েছে। চলো আমরা কখন শুনবো? চলো তোমার মুখ থেকেই তুমি আগে জানতে চাও। এই যে ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনার যাত্রা, এই গল্পটা তো শুনলাম, আমি কিন্তু দর্শকদের আগেই বলে এসেছিলাম যে আপনি শুধু আপনার ক্যারিয়ারটা এই পর্যন্তই রাখেননি, আপনি বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা, বিশ্বের সবচেয়ে উঁচু জায়গাগুলোতে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন। মানে কেন, কিভাবে মাথায় আসলো যে না আমি ফ্যাশন ডিজাইনার, বাট আমার পর্বত শৃঙ্গ আরোহণ করতে হবে? মানে এই চিন্তাটা কখন আসলো, কখন থেকে শুরু করলেন, একটু শুনতে চাই। এটা আসলে প্রথম চিন্তাটা আসলে মানে দুষ্টামির ছলে ছিল। 2007-এ যখন ফ্রেন্ডদের সাথে ছিলাম, সামহাও কেন যেন মনে হলো, ওদের একদিন একটা গল্পের মধ্যে বললাম যে আমি 2020 সালে এভারেস্টে যাব। তো ওরা সবাই হাসে, কি পাগল নাকি, এমনিতে এটা খেলার ছলে ছিল। কিন্তু ওইটাই যে আসলে 2021 সালে যখন করোনার মধ্যে আমি জর্জরিত, করোনার হিস্ট্রিটা আমি এখন কিছুটা শেয়ার করতে চাই আপনাদের সাথে। প্রথম ওয়েভটা তো ছিল 2020-এ। প্রথম ওয়েভের জাস্ট 1 মাস আগে থেকে আমরা বুঝতে পারছিলাম যে চায়নাতে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, এবং আমাদের দেশে এটা আসছে কিছুদিনের মধ্যে। 2020-এর ফেব্রুয়ারিতে হচ্ছে আমার 3 তারিখে আমার ছেলে হয়। তো এর 1 মাস পরেই লকডাউন, পুরো দেশ অচল। ওই বছরে আমার তেমন কিছু হয়নি, আমি বাচ্চা নিয়ে খুব ভালো একটা সময় কাটছে। করোনার সময় পুরো টাইমটা তখন ওকে আমি সময়টা দিতে পারছি, অফিস নেই, সব কিছু বন্ধ। মানে চাইল্ডহুডে আছে না যে একটা প্যারেন্টাল লিভ থাকে, তো কাইন্ড অফ একটা প্যারেন্টাল লিভের মতো আমার হয়ে গেছে তখন ওকে সময় দেওয়ার মতো। 2021 সাল তখন সেকেন্ড ওয়েভ আসে আমাদের দেশে। সেকেন্ড ওয়েভের সময়ও আমাদের গভর্নমেন্ট অনেকটা স্থিতিশীল করেছিল যে অফিস মুভমেন্টের জন্য। তো আমার খেয়াল আছে যে আমার অফিসে মুভমেন্টের জন্য আমাদের কিছু ট্রান্সপোর্টেশন দেওয়া ছিল স্পেসিফিক, তো ওটা দিয়ে যাওয়া আসা করতাম। বাট সামহাও কিভাবে আমাকে এফেক্টেড করলো আমি আসলে নিজেও বুঝতে পারিনি। তো
তো এফেক্টেড আমি প্রথম 1-2 দিন আমি তেমন খেয়াল করতে পারি না, 3 দিন বা 4 দিন পর থেকে আমার শরীর ব্যথা, দেন মানে যে ধরনের সিমটমগুলো তখন হচ্ছিল, আমি বাসায় জানালাম এরকম খারাপ লাগছে। তো আমি বাসায় জানানোর পরে তখন আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, কোনো ঘ্রাণ বা এই ধরনের নিতে পারছিলাম না, শ্বাসকষ্ট হচ্ছিল, এত মাত্রায় শ্বাসকষ্ট হচ্ছিল বাসায়। তখন আমার আম্মু আর বড় ভাই তখন মিটফোর্ড, আমার বাড়ির পাশে মিটফোর্ড হসপিটাল, ওখান থেকে একটা সিলিন্ডার নিয়ে আসলো। তো সিলিন্ডারটা আমি কন্টিনিউয়াস বাসায় ইউজ করছি। সিলিন্ডারটা ইউজ করার পরও দেখা যাচ্ছে আমার তেমন ইমপ্রুভমেন্ট আসছে না। দেন তখন পুরো বাংলাদেশ অলমোস্ট অচল। আমি কর্মীটোলা কল সেন্টারে ফোন দিলাম যে এরকম আমার অবস্থা। দেন ওনার বললো আপনি চলে আসেন তাহলে। আচ্ছা, আমাকে টেক কেয়ার করতে করতে আমার আম্মু এফেক্টেড হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। ওই সময়টা আপনারা সবাই জানেন যে এমনকি ফ্যামিলি মেম্বারও টাচ করতে বা পাশে আসতে ভয় পেত, কিন্তু আসলে ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বার, মা বাবা তো মা আসলে আমাকে কোনোভাবেই একা ছাড়তে পারেনি, একা রুমে ভাই আমাকে টেক কেয়ার করছিল, যার কারণে হয়তো ওনার ওই ধরনের পজিটিভ হয়ে গেছে। তো আমরা দুইজনই অ্যাডমিশন নেই কর্মীটোলাতে। আচ্ছা, কর্মীটোলাতে যে আমার লাইফটা ছিল ওইটাই ছিল মূলত আমার ওভারঅল আজকে আমি যা সেই কর্মীটোলা থেকেই একটা নতুন সংস্করণ আমি। আচ্ছা, এটাই বলবো যে কর্মীটোলাতে দ্বিতীয় দিন আমি যখন টেস্ট করাই আমার লাং অলমোস্ট 80% ড্যামেজ আমি ওখানে দেখতে পাই। তো ডাক্তার ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের যত ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে। দেন একটা সময় এমন হয়েছে যে আমার পাশে যারা বেড মেম্বার যারা ছিলেন তাদের 45% বা 50% লাং ড্যামেজ, আমার সামনে মারা যাচ্ছে, আমি দেখছি তারা যে মারা যাচ্ছে। এবং একটা মানুষ কিভাবে মারা যায় আসলে আমি সচক্ষে ইনস্ট্যান্টলি দেখছি। এটা আসলে আমি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উইকনেস হয়ে যায় এগুলো দেখে, বাট আমি তখন আসলে নিজেকে আরো স্ট্রেংথ মনে করেছি যে না, আমাকে যে কেউ রেখে আমাকে বাঁচতে হবে। মানে এই সামান্য কারণে আমি আসলে মারা যেতে পারি না এই তুচ্ছ একটা নিয়ে, কারণ আমার এখানে ফ্যামিলি আছে, আমার ছেলে আছে। এবং সব থেকে তখন আমার কাছে প্রতিদিন রাতে এটা ফিল হতো যে আমার তো অনেক অপূর্ণ ইচ্ছা রয়ে গেল, আমি কি তুচ্ছভাবে মারা যাব। আমার যে পাহাড়ের যে চিন্তা ভাবনাটা ছিল, যে পাহাড় নিয়ে যে আমার এত স্বপ্ন ছিল, যেটা এডুকেশন, ফ্যামিলি, যার কারণে আমি করতে পারিনি। তখন থেকে প্রতিদিন রাতে আমি পণ করতাম যে আমি যদি এবারে যাত্রায় বেঁচে যাই তাহলে আমার বাকি জীবনটা আমি ফ্যামিলি এবং পাহাড় নিয়ে আমার পুরো জীবনটাকে আমি উৎসর্গ করব। অপূর্ণ ইচ্ছেগুলো আসলে মানুষকে পরবর্তীতে এক প্রকারের উৎসাহ দিয়ে থাকে, সেটি ঘটেছে আপনার জীবনে। আমি বা জেরিন আমরা কোনো কথা না বাড়িয়ে সেই গল্পগুলো শুনতে চাই যে কোথায় কোথায় আসলে আপনার সর্বোচ্চ শিখরে ওঠার ইচ্ছে ছিল আর কোথায় কোথায় উঠতে পারলেন, সবগুলো মিলিয়ে। করোনা থেকে আমি যখন ফেরত আসলাম, যখন বাড়িতে আসলাম, তখন পোস্ট কোভিড যেটা হয়, আমি চোখে তেমন একটা ভালোভাবে দেখতে সবকিছু ব্লারই দেখতাম। এরপর কর্মীটোলা ফোন দিলাম, কল সেন্টারে দেওয়ার পর বললো যে আপনি হাঁটাহাঁটি করেন বা এই ধরনের, তাহলে হয়তো ভালো লাগতে পারে। আমি তখন হাঁটাহাঁটি শুরু করলাম। তো হাঁটাহাঁটি করতে করতে মানে এতটাই ভালো লাগলো যে আমি তখন কেরানীগঞ্জ থেকে চেয়ারম্যান বাড়ি প্রতিদিন হেঁটে আসতাম, হেঁটে যেতাম, অফিস করতাম এইভাবে। তো এইভাবে 3 মাস করার পর আমাদের দেশের আয়রনম্যান খ্যাত আরাফাত, ওনার একটা ডকুমেন্টারি দেখি সাডেনলি, যে উনি দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেষ করেছে। তো আমার যেহেতু হাঁটাহাঁটি পছন্দ ছিল, ভাবলাম যে আমি তাহলে হাঁটাহাঁটি করি, হেঁটেই শেষ করি। আর যেহেতু আমার অফিস করতে হতো, যেহেতু আমার উইকেন্ড ছিল 2 দিন, শুক্র শনি, তো আমি চিন্তা করলাম যে এই 2 দিন শুধু আমি ইউজ করব, যেখানে যাব শেষ করে আবার পরে আবার উইকে ওখান থেকে শুরু করব। এইভাবে আমি টেকনাফ তেঁতুলিয়া শেষ করলাম। এবং না 2 দিনে না, মানে প্রতি সপ্তাহে 2 দিন আমি হাঁটতাম, যেখানে শেষ করতাম যে উইকে আবার ওখানেই ওই পজিশনে যেতাম, ওখান থেকে আবার স্টার্ট করতাম। মানে স্বপ্ন শেষ করার জন্য আসলে অনেকভাবে, অনেক অল্টারনেটিভ ভাবে আমরা ইউজ করতে পারি। তখন চলে আসে। হ্যাঁ, আমি অল্টারনেটিভ ভাবে চিন্তা করলাম। আর কোভিড থেকে যাওয়ার পর প্রতিদিন রাতে, যেহেতু পাহাড়ের স্বপ্নটা ছিল, প্রতিদিন রাতে ঘুম হতো না। ঘুমের মাঝখানে জেগে দেখতাম যে আমি আজকে হয়তো এই পাহাড়ের মধ্যে বা ওই পাহাড়ের মধ্যে লাইভলি দেখতাম। এবং করোনার কারণে সমস্ত কিছু বন্ধ ছিল। তো যখন এটা খুলে, করোনার পরে সবকিছু খুলে, আমি প্রথমে বান্দরবানে ট্রেকিংটা শুরু করি। ওইটাই ছিল আমার প্রথম লাইফের পাহাড় দেখা। এর আগে আমি পাহাড় দেখিনি কখনো।
ওখানে প্রথমবারে আমি সাকা হাফং যেটা সর্বোচ্চ অফিসিয়াল চূড়া এবং তাজিংডন যেটা সর্বোচ্চ অফিসিয়াল চূড়া। সাকা হাফংটা ছিল আনঅফিসিয়াল, আর তাজিংডন অফিসিয়াল। ওই চূড়াগুলো আমি প্রথমবারে আর কি শিখরে যাই। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি কখনো পাহাড়ই দেখেননি, কিন্তু আপনি ট্রেকিং করছিলেন। হ্যাঁ, ট্রেকিং এর জন্য কিছু প্রস্তুতি তো দরকার ছিল, সেগুলো নিয়েছিলেন? কোনো প্রস্তুতি ছিল না, শুধুমাত্র ভিতরের যে মনোবল এবং ইচ্ছা শক্তি যে আমাকে পাহাড়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপনার কোশ্চেনটা আমি অবশ্যই এটাই ইম্পর্টেন্ট, এবং আমি যাদের সাথে যে গ্রুপের সাথে যাচ্ছিলাম আমাকে বললো যে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আমি তাদেরকে কিছুটা মিথ্যা বলে আর কি গেছি যে আমি নেপালে এরকম গেছিলাম, বাট সামহাও আমি নেপালে তো বাস দিয়ে গেছি, বাট বলছি আমি ট্রেকিং করে গেছি, আদারওয়াইজ আমাকে তো নিবে না ওরা। ওখানে যখন চূড়াতে গেলাম তখন আমি এটা করছি আর কি, তাদের কাছে উন্মোচন করছি আমার আসলে কোথাও এক্সপিরিয়েন্স ছিল না, আমি এমনিতেই চলে আসছি। তো সেকেন্ড ওই বছরেই 2021 সালের শেষের দিকে, বছরের শেষের দিকে আরো 2টা চূড়াতে যাই বাংলাদেশের, যোগী এবং যোগী হাফং এবং জোতলং। আচ্ছা। তো তারপরে দেশের পরিস্থিতির কারণে, পলিটিক্যাল সিচুয়েশন কারণে আসলে বাংলাদেশের পর্বতগুলো, পাহাড়গুলো বন্ধ হয়ে যায় ওই ভিজিটরদের জন্য। আচ্ছা আচ্ছা। তারপর চিন্তা করলাম যেহেতু বন্ধ হয়ে গেছে পাহাড়, তো আর পৃথিবীতে শুধু বাংলাদেশই নেই, এখন আমাকে অন্যদিকে যেতে হবে। তো 2022 সালে তখন তো আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া এটা শেষ করলাম 2022-এর জানুয়ারি থেকে, 2 মাসের মধ্যে, যেটা আর কি টোটালি আমার 17 দিন লেগেছিল। এবং শেষের দিন আমার খেয়াল আছে, শেষের দিন 100 কিলোমিটার করেছিলাম, যেটা এখনো পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড, 100 কিলোমিটার 17 ঘন্টায়। তো 2022 সালে টেকনাফ থেকে তেঁতুলিয়া শেষ করার পর চিন্তা করলাম যে আমাকে আস্তে আস্তে দৌড়াতে হবে, কারণ যেহেতু আমার মেইন প্রবলেমটা হচ্ছে লাংটাকে যে করে আমাকে ইমপ্রুভ করতে হবে। কারণ আমার পাহাড়ের স্বপ্ন আছে, বাট পাহাড়ের স্বপ্ন থাকলে শুধু আমার হবে না, আমাকে ওইভাবে আমার নিজেকে তৈরি করতে হবে। তখন আমি রান করা শুরু করি, হ্যাঁ, রান করা শুরু করি এবং সাথে সাথে সুইমিং করার ট্রাই করি। দেন আমি আসলে 2022 টোটালটাই, বাকি সময়টা আমি রানিং এর উপর ট্রাই করি। 21 কিলোমিটার, 42 কিলোমিটার, অনেকগুলো ম্যারাথনে আমি অ্যাটেন্ড করি। 2023 সালে আমি একটা পণ করি যে আমি এভারেস্ট বেস ক্যাম্প যাব, যেহেতু দেশের পাহাড়গুলো তেমন যাওয়া যাচ্ছে না, এভারেস্ট বেস ক্যাম্প যাব, সেটা হচ্ছে সলো। আচ্ছা। টেকনাফ তেঁতুলিয়া যেমন আমার সলো ছিল, কারণ ছোট থেকে আমার কেন যেন মানে সলো করতে খুব স্বাচ্ছন্দ্য ফিল হতো, যে নিজের প্রতি একটা স্ট্রেংথ ফিল হতো, আছে না যে আমি অনেকের সাথে করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, এবং একা করলে আনন্দটা 2 ধরনের। তো এভারেস্ট বেস ক্যাম্প আমি 2023 সালে স্টার্ট করি। সাথে আমি যুক্ত করেছিলাম 3 পাস নামে আরেকটা হয়, যেটা হচ্ছে তিনটা পাস, মানে এভারেস্ট জোনের মধ্যেই এই 3টা পাস ক্রস করতে হয়। ওইটা খুবই ডিফিকাল্ট, অনেক স্নোফল থাকে এবং ওয়েদার লেভেল অনেক ধরনের, অনেক চূড়ান্ত লেভেলের থাকে। তো ওইগুলো আমি একসাথে জয়েন করার জন্য আমি যখন আগাই এভারেস্ট বেস ক্যাম্পের দিকে, আমি তখন এভারেস্ট বেস ক্যাম্পের কাছাকাছি একটা গ্রামের নাম আছে চুকুং, তো ওখান থেকে মূলত 3 পাসের জন্য এন্টার করতে হয়। তো ওয়েদার এতটাই খারাপ হয়ে গেল যে ওখানে পাশে যারা এলাকার মানুষগুলো আছেন, যারা পাহাড়ের, ওনারা বললো আপনি যে না, একটা হচ্ছে আপনি একা, আর কিছুদিন আগে একজন মিসিং হয়েছে, একজন জার্মানি নারী। তো এটা দেখে আমি ওখানে স্টপ হয়ে গেলাম এবং ট্রাই করলাম পাশেই, ওই এলাকার পাশেই 4 ঘন্টা ট্রেকিং করলে একটা পিক পাওয়া যায়, যেটার নাম হচ্ছে আইল্যান্ড পিক। আচ্ছা। তো একজন শেরপার সাহায্য নিয়ে আমি আইল্যান্ড পিকে ট্রাই করলাম। আমার কিন্তু একেবারে প্রথম ট্রেকিং, মানে কোনো পর্বতে একেবারে সলো ট্রেকিং। আচ্ছা। আমি তো আগে ছিলাম হচ্ছে দেশের পাহাড়গুলোতে, এটা আসলে পর্বত বলা যায় না। যখন পর্বতে আমি প্রথম ট্রেকিং এর মধ্যে একটা পিক নেই, এটা আসলে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমার লাং ক্যাপাসিটিও তেমন ইমপ্রুভমেন্ট ছিল না তখন। ওই পর্বতের চূড়াটা ছিল 6200 মিটার। তো আমি 5700 মিটার পর্যন্ত চড়ে যাই। দেন তখন ভোর 4টা থেকে 4:30 বাজে, এমনভাবে হোয়াইট আউট হয়ে গেল যে, আর তুষারপাত হচ্ছে, যখন আমার লাং এফেক্টেড করছিল। দেন আমি ডিসাইড করি যে আমি এবারের যাত্রা আমি নেমে যাব, কারণ বেঁচে থাকলে আমাকে অনেক আসতে পারবো। এইভাবে আমি এভারেস্ট বেস ক্যাম্প থেকে চলে আসি এবং 5700 মিটার চূড়াতে আমি ডিসাইড করি যে আমাকে আরো স্ট্রং হয়ে আমাকে ফিরতে হবে পাহাড়ে, যে কোনোভাবে আমি ছাড়তে পারবো না পাহাড়, বাট আমাকে আরো স্ট্রং হতে হবে নিজেকে। আচ্ছা। এই জন্য ডিসাইড করি যে আমি
NIM থেকে আমি একটা কোর্স করব, সুইমিংটাতে আমি আরো মনোযোগ দিব। দেন ওখান থেকে ফিরেই ওই 2023 সালে আমি সুইমিংটাতে মোটামুটি ভালো সময় দিই এবং ডিসেম্বরের দিকে আমাদের বাংলাদেশে যে বাংলা চ্যানেল নামে পরিচিত টেকনাফ থেকে, টেকনাফের শাহপতি দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত, যেটা আমরা সব সময় শিপে যাই, তো ওইটা আমি চিন্তা করলাম ওইটা আমি পারি, সাঁতার দিয়ে যাব। তো সাকসেসফুলি এটা আমি 2023 সালের শেষের দিকে আমি এটা পারি দিই বাংলা চ্যানেল। এই যে আপনি ট্রেকিং করছেন আবার পাশাপাশি সাঁতার করছেন, আপনার কি আসলে অ্যাডভেঞ্চার অনেক বেশি ভালো লাগতো সে কারণে করছেন, নাকি শারীরিক সুস্থতার ব্যাপারটাও এর সাথে জড়িত? শারীরিক সুস্থতা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, যেহেতু আমার লাংটাকে ইমপ্রুভ করতে হবে, তো অনেক ডক্টর আমাকে সাজেস্ট করতো যে সাঁতার করো বা হাঁটাহাঁটি করো বা দৌড়াদৌড়ি করো। তো আমি পাহাড়ের জন্য আসলে সবগুলো সেগমেন্টে আমি নিজেকে এন্টার করেছি, রানিং এন্টার করেছি, এবং শুধুমাত্র মানে অল্প ডিস্টেন্সে না, যেমন আমি লং রানিং এর জন্য আমি নিজেকে ওইভাবে তৈরি করেছি, 50 কিলোমিটার রানিং পর্যন্ত আমি করেছি। আচ্ছা, যে কোনো কাজের ক্ষেত্রে আসলে তৈরি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তৈরি হওয়াটা খুবই জরুরি। আপনি নিজেকে যে তৈরি করছিলেন, কোথায় করছিলেন এবং কিভাবে করছিলেন একটু? যেহেতু আমি আসলে অনেক দূরে জব করি, সেই গাজীপুরের দিকে প্রতিদিন যাতায়াত, তো আমাকে বের হতে হয় সকাল 7টায়, আসতে হয় রাত্র 10টায়। আসলে তো টাইম নেই অ্যাক্টিভিটিসের জন্য, যার জন্য দেখা যাচ্ছে আমি রাত 10টায় যখন আসি তখন আমি আসলে রানিং এর জন্য নিজেকে প্রস্তুত করি। বা খুব ভোরে যেমন সকাল 6টার দিকে আমি আমার বাড়ির পাশে যে পুকুরটা আছে ওই পুকুরে আমি নিজেকে আধা ঘন্টা বা যতটুকু সময় দেওয়ার সুইমিংয়ে, ওইভাবে নিজেকে এতটুকু সময় আসলে প্রস্তুতির জন্য আমার সময়, কারণ বাকি সময়টা আমাকে রাস্তাতে এবং অফিসেই থাকতে হয়। কিন্তু মেইন হচ্ছে যে আমার যদি বা কারো যদি স্বপ্ন থাকে যে আমি এটা শেখরে যাব, সেটা টাইমিংটা ওইভাবে মেইনটেইন করা যায় যদি ইচ্ছে শক্তি থাকে। আপনি কিন্তু বেস ক্যাম্প থেকে প্রথমবার যখন ব্যাক করলেন, পরবর্তীতে কিন্তু আবারও গিয়েছিলেন এবং কিলিমানজারো জয় করেছেন। জি, একটু ছোট্ট করে শুনতে চাই। এই পাহাড়গুলো থেকে ফেরত আসার পরে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে, আমাদের দেশ থেকে তো অনেকেই এভারেস্টে যায়, তো আমি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এমন একটা কিছু করি যাতে এই দেশের নামটা আরও ভালোভাবে উজ্জ্বল হয়। তখন আমি আসলে প্ল্যানিং আস্তে আস্তে রিসার্চ করতে থাকি যে 7 সামিট নামে এমন একটা আছে, যেটা হচ্ছে সাত মহাবিশ্বে সর্বোচ্চ চূড়া, যেটা সেই শিখরে আমি বাংলাদেশের পতাকাটাকে নিয়ে যাব। যখন বাংলাদেশের পতাকাটার নাম আসে আসলে লোম আসলে সাডেনলি দাঁড়িয়ে যায়। সত্যি তাই, বিষয়টাই এমন। তো ওইভাবেই প্ল্যানিংটা শুরু করা, এবং গত বছর থেকেই আমি প্ল্যানিংটা করার পরে এই বছরে আমি এটা এস্টাবলিশমেন্টে আসি যে আমি এই বছরে কিলিমানজারো দিয়ে শুরু করব। তো এবছরের জুন মাসে আমি কিলিমানজারো দিয়ে 7 সামিটের উন্মোচন করি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে। মাছরাঙ্গা সাপোর্টিভ ছিল আমাকে করার জন্য, হাইলাইটের জন্য, এবং ওখানে আমি 7 সামিটের জন্য বলি যে আমি আগামী 4 বছরের মধ্যে যে 7টা চূড়া, এই 7টা চূড়া আমি ছুঁয়ে দেখার চেষ্টা করব এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করব, যদি সবকিছু আমার ঠিকঠাক থাকে। যে কোনো আসলে কঠিন জয়ের ক্ষেত্রেই সহযাত্রী বা বন্ধু বান্ধবের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। আপনার সহযাত্রী হিসেবে ছিলেন চিন্ময় সাহা এবং শায়লা শারমিন শান্তা, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই চমৎকার। এই এক্সপিডিশনটাতে আমি যখন প্রথমবার আমি বলি যে আমি এটাতে যাব, ওদের কাছে আমি শেয়ার করেছিলাম চিন্ময়ের সাথে। চিন্ময় খুব ইন্টারেস্টেড ছিল যে ওরও ইচ্ছা, সাথে শায়লা শারমিন শান্তা, উনি ডক্টর। তো তিনজনের যে বন্ডিংটা ওখানে খুবই খুবই চমৎকার ছিল কিলিমানজারোতে, কারণ পুরো এক্সপিডিশনটা একটা টিম ওয়ার্ক। একাও এক্সপিডিশন করা যায়, বাট তার থেকে হচ্ছে টিম ওয়ার্ক ছাড়া আসলে এক্সপিডিশনগুলো আসলে তেমন সাকসেসফুলি এবং স্মুথলি হয় না। তো তাদের সাথে আমার যে বন্ডিংসটা ছিল পুরো পর্বটাতে খুবই খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল। বাহ, দারুণ। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছিল যে আমরা গল্পগুলো আরও শুনি। তবে যেটা বলছিলেন যে আগামী 5 থেকে 6 বছর কি আপনি যে আমি আসলে বলেছিলাম যে আগামী 4 বছর যে প্রতি বছর দুইটা করে এক্সপিডিশন মোস্টলি করব। তবে এটা আসলে ডিপেন্ড করে টোটালটাই হচ্ছে স্পন্সরশিপের উপরে, কারণ আমি যে প্রথম পর্বটা আরোহণ করেছি 7 সামিটের, এখানে স্পন্সর এবং নিজের অর্থায়নও আছে, কিন্তু আসলে সামনের যে এক্সপিডিশনগুলো হবে এটা অনেক এক্সপেন্সিভ, যার কারণে আসলে যে নিজের অর্থায়ন তো অবশ্যই থাকবে,
সাথে সাথে যদি পৃষ্ঠপোষক অবশ্য যদি থাকে তাহলে এক্সপিডিশনগুলো আরো স্মুথ হয়, আরো সেক্ষেত্রে আসলে আমাদের দেশের বড় প্রতিষ্ঠান যারা আছেন তারা যদি সদয় হয় আমার এই এক্সপিডিশনগুলো নিয়ে, তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে হয়তোবা আগামী যে এক্সপিডিশনগুলো আছে 7 সামিটের যে মূল লক্ষ্যটা হয়তো তখন সাকসেসফুলি আমি আগাতে পারবো। আদারওয়াইজ আসলে নিজের অর্থায়ন থেকে আসলে এত বড় এক্সপিডিশন করাটা খুবই দুষ্কর। আসলে আপনার জন্য শুভেচ্ছা এবং আপনার জন্য শুভকামনা থাকলো যে আপনি আপনার যে চাওয়াগুলো আসলে প্রকাশ করেছেন আমাদের আজকে রাঙা সকালের মধ্য দিয়ে, সেটি নিশ্চয়ই কেউ না কেউ দেখবে এবং কেউ কারো দৃষ্টি আকর্ষণ করবে। আমরা যেহেতু চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, বিদায় নিতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আসলে এত সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।